সানডে ক্রনিকলস প্রেজেন্টস সত্যজিৎ রায়ের গোরস্থানে সাবধান পার্ট 1। প্রধান চরিত্রে ফেলুদা, তোপসে, জটায়ু, সিধু জ্যাঠা, উইলিয়াম গিরীন্দ্রনাথ বিশ্বাস, মাইকেল নরেন্দ্রনাথ বিশ্বাস, মার্কাস গডউইন, অ্যারাকিস এবং মহাদেব চৌধুরী। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের গোরস্থানের সাবধান পার্ট 1। রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলির লেখা গল্প থেকে বম্বের ফিল্ম পরিচালক পুলক ঘোষালের তৈরি ছবি কলকাতার প্যারাডাইজ সিনেমায় জুবিলি করার ঠিক 3 দিন পরে বিকেলবেলা উৎকট সারেগামা হর্ন বাজিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মার্ক II অ্যাম্বাসেডর গাড়ি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। আমরা জানতাম যে লালমোহনবাবু একটা গাড়ি কেনার তাল করছেন, কিন্তু ঘটনাটা যে এত চট করে ঘটে যাবে সেটা ভাবিনি। অবশ্যই শুধু যে গাড়িই কেনা হয়েছে তা নয়, তার সঙ্গে একটি ড্রাইভারও রাখা হয়েছে, কারণ লালমোহনবাবু গাড়ি চালাতে জানেন না, এমনকি শেখার ইচ্ছেটাও নেই। এই কথাটা তিনি এতবার আমাদের বলেছেন যে শেষটায় একদিন ফেলুদাকে বাধ্য হয়ে জিজ্ঞেস করতে হলো, কেন মশাই, শিখবেন না কেন? তাতে লালমোহনবাবু বললেন যে বছর 5 আগে নাকি এক বন্ধুর গাড়িতে শিখতে আরম্ভ করেছিলেন। 2 দিন শিখে 3rd দিনে একটা চমৎকার গল্পের প্লট মাথায় নিয়ে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে যেতে গাড়িটা এমন হ্যাঁচকা মারলে যে প্লটের খেই বেমালুম হাওয়া। সে আফসোস আমার আজও যায়নি মশাই। সাদা শার্ট আর খাঁকি প্যান্ট পরা ড্রাইভার নেমে এসে দরজা খুলে দিতে লালমোহনবাবু একটা ছোট্ট লাফ দিয়ে রাস্তায় নামতে গিয়ে ধুতির কোঁচায় পা আটকে খানিকটা বেসামাল হলেও তার মুখ থেকে হাসিটা গেল না। ফেলুদা কিন্তু গম্ভীর। 3 জনে ঘরে এসে বসার পর সে মুখ খুলল। আপনার ওই বিটকেল হর্নটা পাল্টিয়ে সাধারণ সভ্য হর্ন না লাগানো পর্যন্ত রজনী সেন রোডে ও গাড়ির প্রবেশ নিষেধ। জটায়ু জিভ কাটলেন। আমি জানতুম ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। যখন ডিমনস্ট্রেট করলে না, তখন লোভ সামলাতে পারলুম না। কান ফাটানি, হাড় জ্বালানি। আপনার উপর হিন্দি ফিল্মের প্রভাব এতটা ঝটিতি পড়বে সেটা ভাবতে পারিনি। আর রংটাও ইকুয়ালি পীড়াদায়ক, মাদ্রাজি ফিল্ম মার্কা। লালমোহনবাবু কাতরভাবে হাত জোড় করলেন। দোহাই মিস্টার মিত্তির, হর্ন আমি কাল চেঞ্জ করছি, কিন্তু রংটা রাখতে দিন। গ্রিনটা বড় সুদিং। ফেলুদা হাল ছেড়ে দিয়ে চায়ের অর্ডার দিতে যাচ্ছিল, লালমোহনবাবু বাধা দিয়ে বললেন, ওটা এখন বাদ দিন, আগে চলুন একবার ঠিক চক্কর মেরে আসি। আপনাকে আর তপেশবাবুকে না চাওয়ানো অবধি আমার ঠিক স্যাটিসফ্যাকশন হচ্ছে না। বলুন কোথায় যাবেন? ফেলুদা আপত্তি করল না, একটু ভেবে বলল, তোপসেকে একবার চার্নকের সমাধিটা দেখিয়ে আনবো ভাবছিলাম। চার্নক? জব চার্নক? না। তবে চার্নক আরও আছে নাকি? আরো নিশ্চয়ই আছে, তবে কলকাতার প্রতিষ্ঠাতা চার্নক একজনই। তাই তো, মানে? তার নাম জব নয়, জব। জব হলো কাজ, চাকরি, আর জব হলো নাম। যে ভুলটা আর 5 জনে করে সেটা আপনি করবেন কেন? এখানে বলে রাখি, ফেলুদার লেটেস্ট নেশা হলো পুরনো কলকাতা। ফ্যান্সি লেনে একটা খুনের তদন্ত করতে গিয়ে ও যখন জানলো যে ফ্যান্সি হচ্ছে আসলে ফাঁসি, আর ওই অঞ্চলেই 200 বছর আগে নন্দকুমারের ফাঁসি হয়েছিল, তখন থেকেই নেশাটা ধরে। গত 3 মাসে ও এই নিয়ে যে কত বই পড়েছে, ম্যাপ দেখেছে, ছবি দেখেছে, তার ইয়ত্তা নেই। অবশ্যই এই সুযোগে আমারও অনেক কিছু জানা হয়ে যাচ্ছে, আর তার বেশিরভাগটা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে 2 দুপুর কাটিয়ে। ফেলুদা বলে, দিল্লি আগ্রার তুলনায় কলকাতা খোকা শহর হলেও এটাকে উড়িয়ে দেওয়া মোটেই ঠিক নয়। এখানে তাজমহল নেই, কুতুব মিনার নেই, যোধপুর জয়সালমীরের মতো কেল্লা নেই, বিশ্বনাথের গলি নেই, এ সবই ঠিক। কিন্তু ভেবে দেখ তোপসে, একটা সাহেব মশা, মাছি, সাপ, ব্যাং, বন বাদারে ভরা মাঠের এক প্রান্তে গঙ্গার ধারে বসে ভাবলো এখানে সে কুঠির পত্তন করবে। আর দেখতে দেখতে বন বাদার সাফ হয়ে গিয়ে সেখানে দালান উঠলো, রাস্তা হলো, রাস্তার ধারে লাইন করে গ্যাসের বাতি বসলো, সেই রাস্তায় ঘোড়া ছুটলো, পালকি ছুটলো, আর 100 বছর যেতে না যেতে গড়ে উঠলো এমন একটা শহর যার নাম হয়ে গেল সিটি অফ প্যালেসেস। এখন যে শহরের কি ছিঁড়ি হয়েছে সেটা কথা নয়, আমি বলছি ইতিহাসের কথা। শহরের রাস্তার নাম পাল্টে এরা এখন ইতিহাস মুছে ফেলতে চাইছে, কিন্তু সেটা কি উচিত?
বা সেটা কি সম্ভব? অবশ্য সাহেবেরা তাদের সুবিধার জন্যই এত সব করেছিল, কিন্তু যদি না করত তাহলে ফেলুমিত্তির এখন কি করতো ভেবে দেখ। ছবিটা একবার ইমাজিন করে দেখ, তোর ফেলুদা প্রদোষচন্দ্র মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর, ঘাড় গুজে কলম পিসছে কোনো জমিদারি সেরেস্তায়, সেখানে ফিঙ্গারপ্রিন্ট বললে বুঝবে টিপসই। বিবিডি বাগ, যার নাম ছিল ডালহৌসি স্কোয়ার, যে ডালহৌসি আমাদের দেশে লাট সাহেব হয়ে এসে গপাগপ রাজ্য গিলেছে আর সেই সঙ্গে প্রথম রেলগাড়ি আর প্রথম টেলিগ্রাফ চালু করেছে, সেই বিবিডি বাগে 200 বছরের পুরনো সেন্ট জনস চার্চের কম্পাউন্ডে কলকাতার প্রথম ইটের বাড়ি জোব চার্নকের সমাধি থেকে লালমোহনবাবু যদিও বললেন থ্রিলিং, আমার কিন্তু মনে হলো সেটা আকাশে মেঘের ঘনঘটা আর সেই সঙ্গে একটা গুরুগম্ভীর গর্জনের জন্য। সমাধির গায়ে একটা মার্বেলের ফলকের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ভদ্রলোক বললেন, এ তো দেখছি জোবো না মশাই, জোবাস। ব্যাপার কি বলুন তো? জবুস হলো জোবের ল্যাটিন সংস্করণ। পুরো লেখাটাই ল্যাটিনে, সেটা বুঝতে পারছেন না? ল্যাটিন ফ্যাটিন জানি না মশাই, ইংরেজি নয় এটা বুঝতে পারছি। আর নামের ওপর DOM লেখা কেন? DOM হচ্ছে ডমিনুস অমিউনিম ম্যাজিস্টার, অর্থাৎ ঈশ্বর সকলের কর্তা। আর তার নিচে যে কথাগুলো রয়েছে তার একটার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করি, ম্যারমোরে। মর্মর শুধু জানেন তো? সেই মর্মর আর এই ম্যারমোরে একই জিনিস, মার্বেল। আর আরো মজা হচ্ছে এই যে মর্মর কথাটা সংস্কৃত নয়, ফার্সি, অথচ সৌধ হলো সংস্কৃত। এইভাবে সংস্কৃত ফার্সি সংস্কৃত আরবি আমরা দিব্যি জোড়া লাগিয়ে চালিয়ে দিই। যেমন শলা পরামর্শ, শলা হলো সালাহ অর্থাৎ পরামর্শ, ফার্সি কথা, পরামর্শ সংস্কৃত। বা কাগজপত্র, কাগজ আরবি, পত্র সংস্কৃত। তারপর আবার ফেলুদার লেকচার শেষ হলো না, কারণ কথা নেই বার্তা নেই উঠল এমন এক ধুলোর ঝড়। জটায়ু বললেন, থ্রিলিং, যেমন আমি আর কোনো দিনও দেখিনি। আমরা পড়ি কি মরি করে লালমোহনবাবুর সবুজ অ্যাম্বাসেডারে গিয়ে উঠলাম, আর ড্রাইভার হরিপদবাবু গাড়ি ছুটিয়ে দিলেন এসপ্ল্যানেডের দিকে। এই প্রথম দেখলাম ধুলোর জন্য অকটার শহীদ মিনারটা দেখা যাচ্ছে না। হাওয়ার তেজ কত বুঝতে পারছি না, কারণ গাড়ির কাঁচ তুলে দেওয়া হয়েছে। তবে এটা দেখলাম যে চানাচুরওয়ালারা যে সরু লম্বা বেতের মোড়ার মতো স্ট্যান্ডের উপর তাদের জিনিসপত্র রাখে, তারই একটা গড়ের মাঠের দিক থেকে শূন্য দিয়ে পাক খেতে খেতে উড়ে এসে আমাদের ঠিক সামনে একটা চলন্ত ডাবল ডেকারের দোতলায় আছড়ে পড়ে পরক্ষণেই আবার ছাড়া পেয়ে কার্জন পার্কের দিকে উড়ে গেল। পার্ক স্ট্রিটের কাছাকাছি এসে দেখি ট্রাম বন্ধ, কারণ একটা দেবদারু গাছ ভেঙে লাইনের উপর পড়েছে। ফেলুদার ইচ্ছে ছিল আমাদের পার্ক স্ট্রিটের পুরনো গোরস্থানটা দেখিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটা আর এই ঝড়ের জন্য হলো না। যদি যেতাম তাহলে হয়তো একটা ঘটনা চোখের সামনে দেখতে পেতাম, যেটার বিষয়ে পরদিন সকালে কাগজে বেরোলো। 24শে জুনের এই প্রলয়ঙ্কর ঝড়ে, উইন্ড ভেলোসিটি 145 km/h, সাউথ পার্ক স্ট্রিট গোরস্থানে একটা গাছ ভেঙে পড়ে নরেন্দ্রনাথ বিশ্বাস নামে এক প্রৌঢ় ভদ্রলোককে গুরুতরভাবে জখম করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্যই তিনি সন্ধ্যাবেলা এই আদ্যিকালের গোরস্থানে কি করছিলেন সে খবর পরদিন সকাল আর দুপুরের অর্ধেকটা বাদলার উপর দিয়েই গেল। ফেলুদা কোত্থেকে জানি একটা 1932 সালের ক্যালকাটা অ্যান্ড হাওড়ার ম্যাপ জোগাড় করেছে। দুপুরে খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে পানমুখে পুড়ে একটা চারমিনার ধরিয়ে ও ম্যাপটার ভাঁজ খুলল। সেটাকে মাটিতে বিছানোর জন্য টেবিল চেয়ার সব ঠেলে দেয়ালের গায়ে লাগিয়ে দিয়ে মেঝের মাঝখানে 6 ফুট বাই 6 ফুট জায়গা করতে হলো। ম্যাপের উপর হামাগুড়ি দিয়ে আমরা কলকাতার রাস্তাঘাট দেখছি। ফেলুদা বলছে, রজনীশন খুঁজিস না, এই অঞ্চলটা তখন জঙ্গল। এমন সময় জটায়ু এলেন। আজ আর ধুতি পাঞ্জাবি নয়, গাঢ় নীল টেরিকটের প্যান্ট আর হলুদে বুশ শার্ট। 76টা গাছ পড়েছে কালকের ঝড়ে। ঢুকেই ঘোষণা করলেন ভদ্রলোক, আর আপনার কথা ডেকেছি মশাই, এখন আর হর্ন শুনলে হিন্দি ফিল্মের কথা মনে পড়বে না। আজ তারা নেই, তাই চা খেয়ে বেরোনো হলো। 76টা গাছ পড়ার খবর কাগজে পড়ে বিশ্বাস হয়নি, কিন্তু পার্ক স্ট্রিট থেকে নিজের চোখে 19টা গাছ বা গাছের ডাল পড়ে থাকতে দেখলাম। তার মধ্যে সাদার্ন অ্যাভিনিউতেই 3টে।
তাও তো এর মধ্যে কত ডালপালা সরিয়ে ফেলা হয়েছে কে জানে। গোরস্থানের গেটের সামনে যখন পৌঁছলাম, এখানে আসছি সেটা ক্যামাক স্ট্রিটের আগে ফেলুদা আমাদের বলেনি। তখন জটায়ুর দিকে চেয়ে দেখি তাঁর স্বাভাবিক ফুর্তি ভাবটা যেন একটু কম। ফেলুদা তাঁর দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিতে ভদ্রলোক বললেন, একবার এক সাহেবকে কবর দিতে দেখেছিলুম 41 রাঁচিতে। কাঠের বাক্সটা গর্তে নামিয়ে যখন তার উপর চাবড়া চাবড়া মাটি ফেলে না, সে এক বিভৎস শব্দ মশাই। সেই শব্দ এখানে শোনার কোনো সম্ভাবনা নেই। এই গোরস্থানে গত 100 বছরে কোনো মৃত ব্যক্তিকে সমাধিস্থ করা হয়নি। গেট দিয়ে ঢুকতেই ডাইনে দারোয়ানের ঘর। দিনের বেলা যে কেউ এই গোরস্থানে ঢুকতে পারে, তাই দারোয়ানের বোধহয় বিশেষ কোনো কাজ নেই। তবে হ্যাঁ, বলল ফেলুদা, একটা ব্যাপারে একটু নজর রাখতে হয়, যাতে সমাধির গা থেকে কেউ মার্বেলের ফলক খুলে না নেয়। ভালো ইটালিয়ান মার্বেল বাজারে বিক্রি করলে বেশ 2 পয়সা আসে। দারোয়ান। দারোয়ান ঘর থেকে বেরিয়ে এলো। দেখে বলে দিতে হয় না সে বিহারের লোক। খৈনিরা মনে হয় সবেমাত্র পুড়েছে মুখে। কাল এখানে এক বাঙালি বাবু জখম হয়েছে, মাথায় গাছ পড়ে। हाँ बाबू, সে জায়গাটা দেখা যায়? वो रास्ते से सीधा चलिए जान, एकदम एंड तक। बाएं घूमले ही दिखते पाबेन, अभी तक पड़ा हुआ है पेड़। আমরা তিনজন ঘাস গজিয়ে যাওয়া বাঁধানো রাস্তাটা দিয়ে এগিয়ে গেলাম। দুদিকে সমাধির সারি, তার এক একটা 12-14 হাত উঁচু। ডাইনে কিছু দূরে একটা সমাধি প্রায় 3 তলা বাড়ির সমান উঁচু। ফেলুদা বলল ওটা খুব সম্ভবত পণ্ডিত উইলিয়াম জোন্সের সমাধি। ওর চেয়ে উঁচু সমাধি নাকি কলকাতায় আর নেই। প্রত্যেকটা সমাধির গায়ে সাদা কিংবা কালো মার্বেলের ফলকে মৃত ব্যক্তির নাম, জন্মের তারিখ আর মৃত্যুর তারিখ, আর সেই সঙ্গে আরও কিছু লেখা। কয়েকটা বড় ফলকে দেখলাম অল্প কথায় জীবনী পর্যন্ত লেখা রয়েছে। বেশিরভাগ সমাধি 4 কোণা থামের মতো, নিচে চওড়া থেকে উপরে সরু হয়ে উঠেছে। লালমোহনবাবু সেগুলোকে বললেন বোরখাপড়া ভূত। কথাটা খুব খারাপ বলেননি, যদিও এ ভূতের নড়াচড়ার উপায় নেই। এ ভূত প্রহরী ভূত। মাটির নিচে কফিনবন্দি হয়ে যিনি শুয়ে আছেন তাঁকেই যেন গার্ড করছেন এই ভূত। এই স্তম্ভগুলোর ইংরেজি নামটা জেনে রাখত সে। একে বলে ওবেলিস্ক। লালমোহনবাবু 5 কথাটা আউড়ে নিলেন। আমি বাঁদিক ডান দিক চোখ ঘোরাচ্ছি আর ফলকের নামগুলো বিড়বিড় করছি। জ্যাকসন, ওয়ার্টস, ওয়েলস, লার্কিন্স, গিবন্স, ওল্ডহ্যাম। মাঝে মাঝে দেখছি পাশাপাশি একই নামের বেশ কয়েকটি সমাধি রয়েছে। বোঝা যাচ্ছে সবই একই পরিবারের লোক। সবচেয়ে আগের তারিখ যা এখনো পর্যন্ত চোখে পড়ছে তা হলো 28 জুলাই 1779। তার মানে ফরাসি বিপ্লবেরও 12 বছর আগে। রাস্তার শেষ মাথায় পৌঁছে বুঝতে পারলাম গোরস্থানটা কত বড়। পার্ক স্ট্রিটের ট্রাফিকের শব্দ এখানে ক্ষীণ হয়ে এসেছে। ফেলুদা পরে বলেছে, এখানে নাকি 2000-এরও বেশি সমাধি আছে। লালমোহনবাবু লোয়ার সার্কুলার রোডের দিকটায় গোরস্থানের গায়ে লাগা একটা ফ্ল্যাট বাড়ির দিকে দেখিয়ে বললেন ওকে লাখ টাকা দিলেও উনি নাকি ওখানে থাকবেন না। গাছ যেটা ভেঙেছে বলে কাগজে বেরিয়েছে সেটা আসলে শাখা প্রশাখা সমেত একটা প্রকাণ্ড আম গাছের ডাল। সেটা পড়েছে একটা সমাধির বেশ খানিকটা ধ্বংস করে। এছাড়াও আরও অনেক ডালপালা চারিদিকে ছড়িয়ে রয়েছে। আমরা সমাধিটার দিকে এগিয়ে গেলাম। এটা অন্যগুলোর তুলনায় বেঁটে, লালমোহনবাবুর কাঁধ অবধি আসবে বড়জোর। বোঝা যায় এমনিতেই সেটার অবস্থা বেশ কাহিল ছিল। যেদিকে ডালের ঘা লাগেনি সেদিকটাও ফাটল ধরে চৌচির হয়ে আছে। পলেস্তেরা খসে ইট বেরিয়ে আছে। ঘা লাগার দরুন শ্বেতপাথরের ফলকটাও ভেঙেছে। তার খানিকটা সমাধির গায়ে এখনো লেগে আছে, বাকিটা 8-10 টুকরো হয়ে ঘাসের উপর পড়ে আছে। বৃষ্টি হয়ে চারিদিকটা এমনিতেই জলকাদায় ভরা, কিন্তু এখানে যেন কাদাটা অন্য জায়গার চেয়ে একটু আশ্চর্য, বললেন লালমোহনবাবু। গড কথাটা কিন্তু এখনো সমাধির গায়ে লেগে আছে। শুধু গড নয়, বলল ফেলুদা, তার নিচের শালের অংশটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ইয়েস, 1, 8, 5, তারপর ভাঙা। বোঝাই যাচ্ছে এই গড হলো আপনার সেই ঈশ্বর সকলের কর্তার গড। তাই কি? ফেলুদার প্রশ্ন শুনে তার দিকে চাইলাম। তার ভুরু কোঁচকানো। বলল, আপনি অন্য সমাধিগুলো বেশ মন দিয়ে দেখেননি দেখছি। দেখুন না ওর পাশেরটার দিকে। পাশেই আরেকটা বড় সমাধি রয়েছে। তার ফলকে লেখা, টু দ্য মেমোরি অফ ক্যাপ্টেন P.O. রেলি, HM 44th Regiment, who died 25th May 1823
aged 38 years. লক্ষ্য করুন, নামের নিচেই আছে সাল তারিখ। বেশিরভাগ ফলকেই তাই। আর গড কথাটা অন্য কোনো ফলকে দেখলেন কি? ফেলুদা ঠিকই বলেছে। ওই পথটুকু আসার মধ্যে আমি নিজেই অন্তত 30টা ফলকের লেখা পড়েছি, কিন্তু কোনোটাতেই গড দেখিনি। তার মানে বলছেন গড হলো মৃত ব্যক্তির নাম? গড কারোর নাম হয় বলে আমার মনে হয় না, যদিও ঈশ্বর বা ভগবানের নামটা হিন্দুদের মধ্যে আছে। লক্ষ্য করুন, গডের জি এর বাঁ দিকে ইঞ্চিখানেক ফাঁক দেখা যাচ্ছে, অর্থাৎ বাঁ দিকের গায়ে গায়ে কোনো অক্ষর ছিল না। কিন্তু ডি এর ডান দিকটায় ফাঁক আছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ সেই জায়গাটাই পাথরটা ভেঙে পড়েছে। আমার ধারণা এটা যার কবর তার পদবীর প্রথম 3টে অক্ষর হলো GOD, যেমন গডফ্রি বা গডার্ড। সে তো পাথরের টুকরোগুলো জড়ো করে পাশাপাশি। লালমোহনবাবু কথাটা বলতে বলতে ভাঙা ডালপালার উপর দিয়ে সমাধিটার দিকে এগিয়ে তার ধারে পৌঁছতেই হঠাৎ সরাত করে খানিকটা নিচের দিকে নেমে গেলেন। গর্তে পা রাখলে যেমন হয় ঠিক তেমনি, কিন্তু ফেলুদা ঠিক সময় তার লম্বা হাত দুটি বাড়িয়ে তাকে খপ করে ধরে টেনে তুলে শক্ত জমিতে দাঁড় করিয়ে দিল। ব্যাপারটা কি? ওখানে গর্ত হলো কি করে? কেমন যেন খটকা লাগছিল, বলল ফেলুদা। ভাঙলো আম গাছ, অথচ আম পাতার সঙ্গে জাম কাঁঠাল কি করছে তাই ভাবছিলাম। লালমোহনবাবু এমনিতেই গোরস্থানে এসে একটু গুম মেরে গিয়েছিলেন, তার উপর এই ব্যাপার। প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে একটু বাড়াবাড়ি মশাই বলে ভদ্রলোক একপাশে সরে গিয়ে আমাদের দিকে পিছন করে বোধহয় নিজেকে সামলাবার চেষ্টা করলেন। তপসে, খুব সাবধানে ডালপাতাগুলো সরাতো। আমি আর ফেলুদা গর্ত বাঁচিয়ে জায়গাটা পরিষ্কার করতেই বেশ বোঝা গেল কবরের পাশটায় হাতখানেক গভীর খালের মতো রয়েছে। সেটা আগেই ছিল না সম্প্রতি কেউ খুঁড়ে করেছে, সেটা ফেলুদা বুঝে থাকলেও আমি বুঝলাম না। ফেলুদা এবার মার্বেলের টুকরোগুলোয় মন দিল। দুজনে মিলে 11টা টুকরো জড়ো করে মিনিট 10 ঘাসের উপর জিগস পাজল খেলে সেগুলোকে ঠিক ঠিক জায়গায় বসিয়ে দিলাম। তার ফলে জিনিসটা এইরকম দাঁড়ালো: স্যাক্রেড টু দ্য মেমোরি অফ থমাস, WIN, OBT 24th April 8 AET.180। গডউইন, বলল ফেলুদা। টমাস গডউইনের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে। OBT হলো অবিটুস, অর্থাৎ মৃত্যু, আর AET হলো এইটাটিস, অর্থাৎ বয়স। এখন কথা হচ্ছে, ও মশাই। জটায়ু হঠাৎ চেঁচিয়ে উঠে আমাকে বেশ চমকে দিলেন। ঘুরে দেখতেই ভদ্রলোক একটা চৌকো চ্যাপ্টা কালো জিনিস আমাদের দিকে তুলে ধরে বললেন, 37 টাকায় ব্লু ফক্সের 3 জনের ডিনার হবে কি? কি পেলেন ওটা? আমরা দুজনেই বেশ আগ্রহের সঙ্গে এগিয়ে গেলাম। লালমোহনবাবুর বাঁ হাতে একটা কালো মানি ব্যাগ, আর ডান হাতে 3টে 10, একটা 5 আর একটা 2 টাকার নোট। টাকা আর ব্যাগ দুটোরই অবস্থা বেশ শোচনীয়। ভদ্রলোকের ভয় কেটে গিয়ে এখন একটা বেশ মারদিস ভাব। বেশ বুঝতে পারছেন যে ফেলুদার জন্য একটা ভালো ক্লু জোগাড় করে দিয়েছেন। ফেলুদা ব্যাগটা খুলে খাপগুলোর ভিতর যা ছিল সব বার করলো। 4 রকম জিনিস বেরোলো খাপ থেকে। 1 নম্বর, একগোছা ভিজিটিং কার্ড, যাতে ইংরেজিতে লেখা NM বিশ্বাস। ঠিকানা, টেলিফোন নেই। ফেলুদা বলল, দেখছেন খবরের কাগজের কাণ্ড? নরেন্দ্রমোহনকে নরেন্দ্রনাথ করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে 2টো খবরের কাগজের কাটিং। একটাতে এই সাউথ পার্ক স্ট্রিটে গোরস্থান প্রথম যখন খুললো তার খবর, আর আরেকটাতে আজকাল যাকে শহীদ মিনার বলি সেই অক্টারলোনি মনুমেন্ট তৈরি হবার খবর। তার মানে 2টো কাগজের টুকরোই 150-200 বছরের পুরনো। বিশ্বাস মশাই এত প্রাচীন কাগজের কাটিং কোত্থেকে জোগাড় করলেন জানতে ভারী কৌতূহল হচ্ছে। 3 নম্বর হচ্ছে পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক কোম্পানির একটা 12 টাকা 50 পয়সার ক্যাশ মেমো। আর 4 হলো এক টুকরো সাদা কাগজ, যাতে ডট পেনে ইংরেজিতে কয়েকটা লাইন লেখা। লেখার মাথা মুন্ডু বুঝলাম না, যদিও ভিক্টোরিয়া নামটা পড়তে পেরেছিলাম। অক্টারলোনি মনুমেন্ট নিয়ে যে একটা লেখা দেখলাম সেদিন কাগজে, হঠাৎ বলে উঠলেন লালমোহনবাবু। আর যদ্দূর মনে পড়ছে লেখকের পদবি ছিল বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস, কারেক্ট। কোন কাগজ? ফেলুদা জিজ্ঞেস করলো। হয় লেখনি, না হয় বিচিত্র পত্র, ঠিক মনে পড়ছে না। আমি বাড়ি গিয়ে চেক করব।
জটায়ুর স্মরণশক্তি তেমন নির্ভরযোগ্য নয় বলেই বোধহয় ফেলুদা এ ব্যাপারে আর কিছু না বলে সাদা কাগজের লেখাটা তার নিজের নোটবুকে কপি করে নিয়ে আসলো। কাগজ আর অন্য জিনিসগুলো মানিব্যাগে ভরে সেটা পকেটে নিয়ে নিল। তারপর মিনিট 5 ধরে কবরের আশপাশটা ভালো করে দেখে আরও দুটো জিনিস পেয়ে সেগুলোও পকেটে পড়ল। সে দুটো হচ্ছে একটা ব্রাউন রঙের কোটের বোতাম আর একটা নেতিয়ে যাওয়া রেসের বই। চল, দারোয়ানের সাথে একবার কথা বলে বেরিয়ে পড়ি। আবার মেঘ করলো। ব্যাগটাকে ফেরত দেবেন? অবশ্যই। কোন হাসপাতালে আছে খোঁজ করে কাল একবার যাব। আর সে লোক যদি মরে গিয়ে থাকে? সেই অনুমান করে তো আর তার প্রপার্টি আত্মসাৎ করা যায় না, সেটা নীতিবিরুদ্ধ। আর 37 টাকায় ব্লু ফক্সে 3 জনের চা স্যান্ডউইচের বেশি কিছু হবে না, সুতরাং আপনি ডিনারের আশা ত্যাগ করতে পারেন। আমরা আবার উল্টো মুখে ঘুরে কবরের সারির মাঝখানের পথ দিয়ে গেটের দিকে এগোতে লাগলাম। ফেলুদা গম্ভীর। এরই ফাঁকে একটা চারমিনার ধরিয়ে নিয়েছে। এমনিতেও সিগারেট অনেক কমিয়ে দিয়েছে, কিন্তু রহস্যের গন্ধ পেলে নিজের অজান্তেই মাঝে সাঝে সাদা কাঠি মুখে চলে যায়। অর্ধেক পথ যাবার পর সে হঠাৎ থামলো কেন সেটা তৎক্ষণাৎ বুঝতে পারিনি। তারপর তার চাহনি অনুসরণ করে একটা জিনিস দেখে আমার হাঁটার হার্টবিটটাও সঙ্গে সঙ্গে এক পলকের জন্য থেমে গেল। একটা গম্বুজওয়ালা সমাধি, যার ফলকে মৃত ব্যক্তির নাম রয়েছে মিস মার্গারেট টেম্পলটন। তার ঠিক সামনে ঘাসে পড়ে থাকা একটা পুরনো ইটের উপর একটা সিকি খাওয়া জ্বলন্ত সিগারেট থেকে সরু ফিতের মতো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে। বৃষ্টি হবে বলেই বোধহয় বাতাসটা গন্ধ হয়েছে, না হলে ধোঁয়া দেখা যেত না। ফেলুদা এগিয়ে গিয়ে 2 ইঞ্চি লম্বা সিগারেটটা তুলে নিয়ে মন্তব্য, গোল্ড ফ্লেক। জটায়ু বলল, বাড়ি চলুন। আমি বললাম, একবার খুঁজে দেখবো লোকটা এখনো আছে কিনা। সেই যদি থাকতো তাহলে সিগারেট হাতে নিয়েই থাকতো, কিংবা হাত থেকে ফেলে পা দিয়ে মারিয়ে নিভিয়ে দিত। হাত খাওয়া অবস্থায় এভাবে ফেলে দিত না। সে লোক পালিয়েছে, এবং বেশ ব্যস্তভাবেই পালিয়েছে। দারোয়ান ঘরে ছিল না। মিনিট 3 অপেক্ষা করার পর সে পশ্চিম দিকের একটা ঝোপের পিছন থেকে বেরিয়ে হেলতে দুলতে এগিয়ে এসে বলল, अभी एक चूहा को खत्म कर दिया। বুঝলাম ওই ঝোপের পিছনে চুহার সৎকার সেরে তিনি ফিরছেন। ফেলুদা কাজের কথায় চলে গেল। যার উপর গাছ পড়েছিল তাকে জখম অবস্থায় প্রথম দেখলো কে? দারোয়ান বলল যে সেই দেখেছিল। গাছ পড়ার সময়টা সে গোরস্থানে ছিল না, তার নিজের একটা শার্ট উড়ে গিয়েছিল পার্ক স্ট্রিটে, সেটা উদ্ধার করতে গিয়েছিল। ফিরে এসে ব্যাপারটা দেখে। দারোয়ান ভদ্রলোকের মুখ চিনত, কারণ উনি নাকি সম্প্রতি আরও কয়েকবার এসেছেন গোরস্থানে। আর কেউ এসেছিল কালকে? मालूम नहीं बाबू, हम जब दौड़ के किया उस टाइम में तो और कोई नहीं था। এইসব সমাধির পিছনে লুকিয়ে থাকতে পারে তো। এটা দারোয়ান অস্বীকার করল না। আমারও মনে হচ্ছিল যে এই গোরস্থানের চেয়ে ভালো লুকোচুরির জায়গা বোধহয় সারা কলকাতায় আর একটিও নেই। নরেন বিশ্বাসের অবস্থা দেখে দারোয়ান রাস্তায় বেরিয়ে এসে এক পথচারী সাহেবকে খবরটা দেয়। বর্ণনা থেকে মনে হলো সেন্ট জেভিয়ার্সের ফাদার টাদার হতে পারে। তিনিই নাকি ট্যাক্সি ডাকিয়ে নরেন বিশ্বাসকে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন। আজ একটু আগে কাউকে আসতে দেখেছিলে? अभी হ্যাঁ। না, দারোয়ান কাউকে আসতে দেখেনি। সে গেটের কাছে ছিল না। সে গিয়েছিল চুহার লাশ নিয়ে ওই ঝোপড়াটার পিছনে। ওটা ফেলে দিয়েই ওর কাজ শেষ হয়নি, কারণ একটু পিপাসার প্রয়োজন হয়ে পড়েছিল। রাত্রে তুমি এখানে থাকো? हाँ बाबू, लेकिन रात को तो पहरे का कोई जरूरत नहीं होता, डर के मारे कोई आता ही नहीं। पहले लोअर सर्कुलर रोड साइड में दीवार टूटा था, लेकिन आजकल रात को कोई आता ही नहीं समंटरी में। তোমার নাম কি? बरमदेव। এই নাও। सलाम बाबू। সিধু জ্যাঠার কপালে 6টা খাঁচ পড়ে গেল। সিধু জ্যাঠাকে আমি বলি বিশ্বকোষ, ফেলুদা বলে শ্রুতিধর। দুটোই ঠিক। একবার যা পড়েন, একবার যা শোনেন, মনে ধরলে ভোলেন না। ফেলুদাকে মাঝে মাঝে ওর কাছে আসতেই হয়, যেমন আজকে। ভোরে উঠে হাঁটতে বেরোন সিধু জ্যাঠা লেকের ধারে। মাইল 2-1 হেঁটে বাড়ি ফিরে আসেন 6:30টার মধ্যে। বৃষ্টি হলেও বাদ নেই, ছাতা নিয়ে বেরোবেন।
বাড়ি ফিরে সেই যে তক্তপোষের ওপর বসেন, এক স্নান খাওয়া ছাড়া ওঠা নেই। সামনে একটা ডেস্ক, তার উপর বই, ম্যাগাজিন, খবরের কাগজ। লেখেন না, চিঠিও না, ধোপার হিসেবও না, কিচ্ছু না, খালি পড়েন। টেলিফোন নেই। আমাদের সঙ্গে যোগাযোগ করার দরকার হলে চাকর জনার্দনকে দিয়ে বলে পাঠান, 10 মিনিটে সে খবর পৌঁছে যায়। বিয়ে করেননি, বউয়ের বদলে বই নিয়ে ঘর করেন। বলেন, আমার সংসার, আমার স্ত্রী, পুত্র, পরিবার, আমার ডাক্তার, মাস্টার, সিস্টার, মাদার, ফাদার, সবই আমার বই। পুরনো কলকাতা সম্বন্ধে ফেলুদার উৎসাহের জন্য সিধু জ্যাঠাই কতকটা দায়ী। তবে সিধু জ্যাঠা শুধু কলকাতা না, সারা বিশ্বের ইতিহাস জানেন। দুধ ছাড়া চায়ে পরপর 2টো চুমুক দিয়ে সিধু জ্যাঠা গডউইন কথাটা আরো 2বার আওড়ালেন। তারপর বললেন, গডউইন, গডউইন, গডউইন নামটা ফস করে বললে প্রথমটা শেলির শ্বশুরের কথাই মনে হয়। কিন্তু ভারতবর্ষে এসেছে এমন একটা গডউইনও ছিল বটে। আচ্ছা, কোন বছর মারা গেছে বললে? 1858। আর জন্ম? 1788। তাহলে এই গডউইনও হতে পারে বটে। 48ই বোধ হয়, কিংবা 49-এ। ক্যালকাটা রিভিউতে একটা লেখা বেরিয়েছিল, টমাসের মেয়ে, নাম শার্লি, না শার্লট, শার্লট গডউইন, তার বাপ সম্বন্ধে লিখেছিল। মনে পড়েছে। পরিপাস, সে তো এক তাজ্জব কাহিনী হে ফেলু। অবশ্যই শেষ জীবনের কথা লেখেননি শার্লট, আর আমি সেটা জানিও না। কিন্তু গোড়ায় ভারতবর্ষে এসে তার কীর্তিকলাপ, সে তো একেবারে গল্পের মতো। আচ্ছা, তুমি তো লখনৌ গেছো? ফেলুদা মাথা নেড়ে হ্যাঁ বলল। বাদশাহী আংটির ব্যাপারে প্রথম তার গোয়েন্দাগিরির তারাবাজি লখনৌতেই দেখিয়েছিল ফেলুদা। সাদত আলীর কথা জানো তো? জানি। সেই সাদত আলী তখন লখনৌয়ের নবাব। দিল্লির পিদিম তখন নিবু নিবু, যত রোশনাই সব লখনৌ। সাদত ইয়ং বয়সে কলকাতায় ছিল। সাহেবদের সঙ্গে মিশে ওই ইংরেজি ভাষাটা একটু ভাষা ভাষা শিখেছিল, আর শিখেছিল 16 আনা সাহেবিয়ানা। আসাফুদ্দৌলা মারা যাওয়ার পর ওজিব আলী হলো নবাব। সাদত আলী তখন কাশিতে, মন খারাপ, কারণ আশা ছিল আশফের পরে সেই গদিতে বসবে। এদিকে ওজিব ছিল অকর্মার ঢেঁকি, ব্রিটিশরা তাকে বরদাস্ত করতে পারল না। 4 মাসে তার নবাবি দিল বরবাদ করে। মনে রেখো, অযোধ্যায় তখন কোম্পানির প্রতিপত্তি খুব। নবাবরা কোম্পানির কথায় ওঠে বসে। ওজিবকে হটিয়ে তারা সাদতকে সিংহাসনে বসালো। সাদত খুশি হয়ে ব্রিটিশকে অর্ধেক অযোধ্যা দিয়ে দিল। সে সময় লখনৌয়ের অলিতে গলিতে সাহেব, নবাবের ফৌজে সাহেব অফিসার, সাহেব গোলন্দাজ, তাছাড়া সাহেব ব্যবসায়ী, সাহেব ডাক্তার, সাহেব পেন্টার, সাহেব নাপিত, সাহেব স্কুল মাস্টার, আবার কেউ কেউ আছে যারা এসেছে শুধু টাকার লোভে। নবাবের নেক নজরে পড়লে 2 পয়সা যদি কামাতে পারে। এই শেষ দলের মধ্যে পড়ে টমাস গডউইন। ইংল্যান্ডের ছোকরা, সাসেক্স না সাফোক না সারি, কোথায় তার বাড়ি ঠিক মনে নেই। সে দেশে বসে নবাবির গল্প শুনে এসে হাজির হলো লখনৌতে। সুপুরুষ চেহারা, কথাবার্তা ভালো। রেসিডেন্ট চেরি সাহেবের মন ভিজিয়ে তার কাছ থেকে সুপারিশপত্র নিয়ে গিয়ে হাজির হলো নবাবের দরবারে। সাদত জিজ্ঞাসা করলে, তোমার গুণপনা কি হে? টমাস শুনেছে নবাব বিলেতি খানা পছন্দ করে, রান্নাবান্নার হাত ছিল ভালো। বললে, আমি ভালো শেফ, তোমাকে রেঁধে খাওয়াতে চাই। নবাব বললে, খাওয়াও। বেশ, গডউইনে এমন রান্না রাঁধলে
যে সাদত তক্ষুনি তাকে বাবুর্চিখানায় বহাল করে নিলে। তারপর থেকে নবাব যেখানে যায় সেখানেই মুসলমান বাবুর্চির পাশে পাশে যায় টমাস গডউইন। লাট সাহেব শহরে এলে সাদত তাকে ব্রেকফাস্টে ডাকে। সাহেব খুশি হলে সাদতের মঙ্গল, ভরসা টমাস গডউইন। আর নতুন কোনো ডিশ পছন্দ হলেই আসে বকশিস, নবাবি বকশিস। জানো তো, 2-10 টাকা কি 2-4টে মোহর গুজে দেওয়া তো নয়, লখনৌয়ের নবাব। হাত ঝাড়লেই পর্বত। বুঝে দেখো গডউইনের পকেট কিভাবে ফুলে ফেপে উঠল। আর তাই যদি না হবে তো সে বাবুর্চিখানায় পড়ে থাকবে কেন? সেরকম লোকই সে নয়। বেরিয়ে এলো নবাবের আওতা থেকে, চলে এলো আমাদের এই কলকাতায়। এসেই বিয়ে করলে জেন ম্যাডক বলে এক মেম সাহেবকে, কোম্পানির ফৌজের এক ক্যাপ্টেনের মেয়ে। তার 3 মাসের মধ্যে রেস্টুরেন্ট খুললে খাস চৌরঙ্গিতে। তারপর যা হয় আর কি। সুদিন তো আর কারোর চিরকাল থাকে না। গডউইনের ছিল জুয়োর নেশা। লখনৌ থাকতে মুরগির লড়াই আর তিতিরের লড়াই বাজি ফেলে যেমন কামিয়েছে তেমন খুইয়েছে। কলকাতায় এসে সেই রোগ আবার মাথাচাড়া দিয়ে উঠল। এর বেশি আর তার মেয়ে কিছু লেখেনি। যদ্দূর মনে হয় টমাস গডউইন মারা যাওয়ার কয়েক মাস পরেই এ লেখাটা বেরোয়। সেক্ষেত্রে তার নিজের মেয়ের পক্ষে তার বাপের মন্দ দিকটা কি আর খুব ফলাও করে বলা চলে? অন্তত সে যুগে তো যেত না নিশ্চয়ই। যাই হোক, এশিয়াটিক সোসাইটিতে গিয়ে তুমি লেখাটা পড়ে দেখতে পারো। আমি যা বললাম তার চেয়ে ন্যাচারালি আরো বেশি ডিটেল পাবে। আমার অবশ্যই মনে হলো সিধুজাটা পুরো লেখাটাই বাংলা করে বলে ফেলেছেন। ফেলুদা আর আমি দুজনেই টমাস গডউইনের এই আশ্চর্য কাহিনী শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইলাম। আমাদের আগে সিধুজাটাই আবার মুখ খুললেন। কিন্তু টমাস গডউইনের বিষয়ে হঠাৎ জিজ্ঞেস করছো, কি ব্যাপার? সেটা বলছি, তার আগে আরেকটা জিনিস জানার আছে। নরেন্দ্রনাথ বিশ্বাস বলে কারোর নাম শুনেছেন? যিনি পুরনো কলকাতা নিয়ে প্রবন্ধ টবন্ধ লেখেন। কিসে লেখেন? তা জানি না। কোনো অখ্যাত কাগজে লিখলে সে লেখা আমার চোখে পড়বে না, কারণ আজকাল ধরা বাঁধা কাগজের বাইরে আর কিছু পড়ি না। কিন্তু এ প্রশ্নই বা কেন হঠাৎ? ফেলুদা সংক্ষেপে কালকের ঘটনাটা বলে বলল, গাছ পড়ে যদি একটা লোক জখম হয়ে অজ্ঞান হয়, তাহলে তার মানিব্যাগটা 10 হাত দূরে ছিটকে পড়বে কেন? এইখানেই খটকা। কাল ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 90 মাইল। যদি বেরোয় যে ভদ্রলোকের মানিব্যাগ তার শার্ট বা পাঞ্জাবির বুক পকেটে ছিল, আর তাহলে দৌড়ে পালাতে গিয়ে পকেট থেকে সে ব্যাগ ছিটকে পড়া কিছুই আশ্চর্য নয়। আর দৌড়ানোর অবস্থাতেই তার মাথায় গাছ পড়ে থাকতে পারে। তাহলে আর রহস্য কোথায়? ভদ্রলোক পড়েছিলেন গডউইনের সমাধির পাশে। তাতে কি এসে গেল? সেই সমাধির পাশে খালের মতো গর্ত। মনে হয় কেউ খোঁড়ার কাজ শুরু করেছিল। বলো কি হে, গ্রেভ ডিগিং! এ তো ভারী গ্রেভ সংবাদ দিলে হে তুমি। এ তো অবিশ্বাস্য। টাটকা লাশ হলে খুঁড়ে বের করে সব ব্যবচ্ছেদের জন্য বিক্রি করে পয়সা আসে জানি, কিন্তু 200 বছরের পুরনো লাশের কয়েকটা হাড়গোড় ছাড়া আর কি পাওয়া যাবে বলো? তার না আছে প্রত্নতাত্ত্বিক ভ্যালু, না আছে রিসেল ভ্যালু। খুঁড়ছে সে ব্যাপারে তুমি শিওর? পুরোপুরি নয়, কারণ বৃষ্টির জন্য কোদালের কোপের চিহ্ন মুছে গেছে। কিন্তু তবু। সিধুজাটা আবার একটু ভেবে মাথা নেড়ে বললেন, না হে ফেলু, আমার মনে হচ্ছে তুমি বুনো হাঁসের পেছনে ধাওয়া করছো। হাতে কোনো কেস টেস নেই বুঝি?
তাই কল্পনায় একটা রহস্য খাড়া করছো, হ্যাঁ? ফেলুদাদার এক পেশে হাসিটা হেসে চুপ করে রইল। সিধুজাটা বললেন, গডউইনের বংশের কেউ যদি এখানে থাকতো তাহলে না হয় তাদের জিজ্ঞেস করে কিছু জানা যেত, কিন্তু সেও তো বোধহয় নেই। সব সাহেব পরিবারই তো আর বারওয়েল বা টাইটলার পরিবার নয়, যাদের কেউ না কেউ সেই ক্লাইভের আমল থেকে এই সেদিন অবধি ইন্ডিয়াতে কাটিয়ে গেছে। এইবার ফেলুদা তার এতক্ষণের চাপা খবরটা দিয়ে দিল। টমাস গডউইনের 3 পুরুষ পর অবধি তাদের কেউ না কেউ এই দেশেই মারা গেছে, সে খবর আমি জানি। সে কি? সিধুজাটা অবাক। আসলে আজই সকালে এখানে আসার আগে আমরা লোয়ার সার্কুলার রোডের গোরস্থানটা 1.5 ঘন্টা ধরে দেখে এসেছি। এটা পার্ক স্ট্রিট গোরস্থানের পরে তৈরি আর এখনো ব্যবহার হয়। শার্লট গডউইনের সমাধি দেখেছি। 1886 সালে 87 বছর বয়সে মারা যান। গডউইন পদবী দেখলে? তার মানে বিবাহ করেননি। আহা, বড় সুলেখিকা ছিলেন। শার্লটের পাশে তার বড় ভাই ডেভিডের সমাধি, মৃত্যু 1874। ইনি খিদিরপুরের কিট কোম্পানির হেড অ্যাসিস্ট্যান্ট ছিলেন। ডেভিডের পাশে তার ছেলে লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড্রু গডউইন ও তার স্ত্রী এমা গডউইন। অ্যান্ড্রু মারা যান 1882-তে। অ্যান্ড্রু এমারের পাশে তার ছেলে চার্লস, ইনি ডাক্তার ছিলেন, মৃত্যু 1920। সাবাস, ধন্যী তোমার অনুসন্ধিৎসা আর অধ্যাবসায়। বাহ বাহ বাহ। এখন তোমায় জানতে হবে বর্তমানে এদের কেউ জীবিত আছেন কিনা এবং কলকাতায় আছেন কিনা। আচ্ছা, টেলিফোন ডিরেক্টরিতে গডউইন নাম পেলে? মাত্র একটা। ফোন করেছিলাম, এই পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখো, খোঁজ করে হয়তো থাকতে পারে। অবশ্যই তার হদিশ কি করে পাবে তা জানি না। পেলে আর কিছু না হোক, গ্রেভ ডিগিং এর ব্যাপারটা আমার কাছে ভুয়ো বলেই মনে হয়। অন্তত টমাস গডউইনের মতো একটা কালারফুল চরিত্র সম্বন্ধে হয়তো আরো কিছু তথ্য জোগাড় করতে পারো। গুড লাক। বাড়ি এসে দুপুর পর্যন্ত ধৈর্য ধরে তারপর ফেলুদাকে আর না জিজ্ঞেস করে পারলাম না। কাল যে নরেন বিশ্বাসের ব্যাগ থেকে একটা সাদা কাগজ বেরোলো, তাতে কি লেখা ছিল? নরেন বিশ্বাসের খাতাটা ফেলুদা বিকেলে ফেরত দিতে যাবে। সে খবর নিয়ে জেনেছে যে ভদ্রলোক পার্ক হসপিটালে আছেন। ফেলুদা তার খাতাটা খুলে আমার দিকে এগিয়ে দিল। যদি এর মানে বার করতে পারিস তো তাহলে বুঝবো নোবেল প্রাইজ তোর হাতের মুঠোয়। খাতার রুলটানা পাতায় লেখা রয়েছে B/S I41 SNB for WG Victoria and PC within first bracket 44 question mark bracket close RE Victoria's letters try MN, OU, GAA, SJ, WN। আমি মনে মনে বললাম, নোবেল প্রাইজটা ফসকে গেল। তাও মুখে বললাম, ভদ্রলোক কুইন ভিক্টোরিয়া সম্বন্ধে ইন্টারেস্টেড বলে মনে হচ্ছে, কিন্তু ভিক্টোরিয়া অ্যান্ড পিসিটা কি ঠিক বুঝতে পারছি না। পিসি বোধহয় প্রিন্স কনসোর্ট, তার মানে ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট। সিটা কি ঠিক বুঝতে পারছি না। কেন? ফর মানে জন্য আর ট্রাই মানে চেষ্টা, বুঝলি না? ফেলুদার মেজাজ দেখে বুঝলাম সেও বিশেষ কিছু বোঝেনি। সিধু জ্যাঠার কথাটা যে আমারও মনে ধরেনি তা নয়। ফেলুদা সত্যিই হয়তো যেখানে রহস্য নেই সেখানে জোর করে রহস্য ঢোকাচ্ছে, কিন্তু তারপরেই মনে পড়ে যাচ্ছে কালকের সেই জ্বলন্ত সিগারেটটা, আর সঙ্গে সঙ্গে পেটের ভিতরটা কেমন যেন খালি হয়ে যাচ্ছে। আমরা আছি জেনে কে পালালো গোরস্থান থেকে? আর বাদলা দিনে সন্ধে করে সে সেখানে গিয়েছিলই বা কেন? আগে থেকেই ঠিক ছিল যে 4টের সময় আমরা নরেন বিশ্বাসের ব্যাগ ফেরত দিতে যাব, আর লালমোহনবাবুই আমাদের এসে নিয়ে যাবেন। টাইম মাফিক বাড়ির সামনে গাড়ি থামার শব্দ পেলাম। ভদ্রলোক ঘরে ঢুকলেন হাতে একটা পত্রিকা নিয়ে। কি বলেছিল মশাই? এই দেখুন বিচিত্র পত্র, আর এই দেখুন নরেন বিশ্বাসের লেখা। সঙ্গে একটা ছবিও আছে মনুমেন্টের, যদিও ছাপেনি ভালো। কিন্তু এও দেখছি নরেন্দ্রনাথ বলছে, নরেন্দ্রমোহন তো নয়।
তাহলে কি অন্য লোক নাকি? আমার মনে হয় ভিজিটিং কার্ডেই গন্ডগোল, বাজে প্রেসে ছাপানো, আর ভদ্রলোক হয়তো প্রুফও দেখেননি, কিন্তু ব্যাগের মধ্যে ওই কাটিং আর তার উপর এই লেখা, ব্যাপারটা স্রেফ কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় কি? ফেলুদা লেখাটায় চোখ বুলিয়ে পত্রিকাটা পাশের টেবিলের উপর ফেলে দিয়ে বলল, ভাষা মন্দ না, তবে নতুন কিছু নেই। এই জানা দরকার এই লোকই কাজ পড়ে জখম হওয়ার নরেন বিশ্বাস কিনা। পার্ক হসপিটালের ডক্টর শিকদারকে বাবা বেশ ভালো করে চেনেন। আমাদের বাড়িতেও এসেছেন দু একবার, তাই ফেলুদার সঙ্গেও আলাপ। ফেলুদা কার্ড পাঠানোর মিনিট পাঁচেকের মধ্যে আমাদের ডাক পড়ল। কি ব্যাপার, কোনো নতুন কেস টেস নাকি? ফেলুদা যেখানেই যে কারণেই যাক না কেন, চেনা লোক থাকলে তাকে এ প্রশ্নটা শুনতেই হয়। ও হেসে বলল, আমি এসেছি এখানের এক পেশেন্টকে একটা জিনিস ফেরত দিতে। কোন পেশেন্ট? মিস্টার বিশ্বাস, নরেন বিশ্বাস। পরশু সে তো চলে গেছে এই ঘন্টা দুয়েক আগে। তার ভাই এসেছিল, নিয়ে গেছে। কিন্তু কাগজে যে লিখলো। কি লিখেছে? সিরিয়াস বলে লিখেছে তো? কাগজে ওরকম অনেক লেখে। আজ তো একটা গাছ মাথায় বললে কি আর সে লোক বাঁচে? একটা ছোট ডাল, যাকে বলে প্রশাখা, তাই পড়েছে। জখমের চেয়ে শকটাই বেশি। ডান কবজিটায় চোট পেয়েছে, মাথায় কটা স্টিচ, ব্যাস এই তো। আপনি কি বলতে পারেন ইনি পুরনো কলকাতা নিয়ে? ইয়েস, ইনি। একটা লোক সন্ধ্যাবেলা গোরস্থানে ঘোরাঘুরি করছে। ন্যাচারালি কৌতূহল হয়, জিজ্ঞেস করতে বলেন পুরনো কলকাতা নিয়ে চর্চা করছেন। তা আমি বললাম ভালো লাইন বেছেছেন, নতুন কলকাতাকে যতটা দূরে সরিয়ে রাখা যায় ততই ভালো। জখমটা স্বাভাবিক বলেই মনে হলো। এই পথে আসুন বাবা, এতক্ষণে একটা গোয়েন্দা মার্কা প্রশ্ন হয়েছে। মানে উনি নিজেই বললেন যে গাছ পড়ে? আরে মশাই, গাছটা যে পড়েছে তাতে তো আর সন্দেহ নেই, আর উনি সেখানেই ছিলেন। সন্দেহ করার কোনো কারণ আছে কি? উনি নিজে অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু বলেননি তো? মোটেই না। বললেন, চোখের সামনে দেখলাম গাছটা ভাঙল, তার ডালপালা যে কতখানি ছড়িয়ে আছে সেটা তো আর আঁচ করা সম্ভব হয়নি। তবে হ্যাঁ, ইয়েস, জ্ঞান হওয়ার পরে উইল কথাটা 2-3 বার উচ্চারণ করেছিলেন। এতে যদি কোনো রহস্য থাকে তো তা জানি না, মনে তো হয় না, কারণ উইলের উল্লেখ ওই একবারই, আর করেননি। ভদ্রলোকের পুরো নামটা জানা আছে আপনার? কেন, কাগজেই তো বেরিয়েছিল, নরেন্দ্রনাথ বিশ্বাস। আরেকটা প্রশ্ন, বিরক্ত করছি, কিছু মনে করবেন না। ওনার পোশাকটা মনে আছে? বিলক্ষণ, শার্ট আর প্যান্ট, রঙও মনে আছে, সাদা শার্ট আর বিস্কিটের রঙের প্যান্ট। গ্ল্যাক্সোনা ক্রিম কেকার। ফেলুদা ডাক্তার শিকদারের কাছে নরেন বিশ্বাসের ঠিকানা নিয়ে নিয়েছিল। আমরা নার্সিংহোম থেকে শটান চলে গেলাম নিউ আলিপুরে। ভারী ঝামেলা নিউ আলিপুরে ঠিকানা খুঁজে বার করা, কিন্তু জটায়ু ড্রাইভার মশাইটি দেখলাম কলকাতার রাস্তাঘাট ভালোই চেনেন। বাড়ি বার করতে 3 মিনিটের বেশি ঘুরতে হয়নি। দোতলা বাড়ি, দেখে মনে হয় 15 থেকে 20 বছরের মধ্যে বয়স। গেটের সামনে রাস্তার উপর একটা কালো অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে, আর গেটের গায়ে 2টো নাম, এন বিশ্বাস ও জি বিশ্বাস। বেল টিপতে একজন চাকর এসে দরজা খুলে দিল। নরেনবাবু আসেন কি? তার তো অসুখ। দেখা করতে পারবেন না? আসলে একটু দরকার ছিল। কাকে চাই? প্রশ্নটা এলো চাকরের পিছন দিক দিয়ে। একজন 40-45 বছরের ভদ্রলোক এগিয়ে এসেছেন। ফর্সা রং, চোখ সামান্য কটা, দাড়ি গোঁফ কামানো, পাজামার উপর বুশ শার্ট, তার উপর একটা মটকার চাদর জড়ানো।
ফেলুদা বলল, নরেন বিশ্বাস মশাইয়ের একটা জিনিস তাকে ফেরত দিতে চাই। ওর মানি ব্যাগ পকেট থেকে পড়ে গেছিল পার্ক স্ট্রিট গোরস্থানে। তাই বুঝি? আমি ওর ভাই। আপনারা ভিতরে আসুন। দাদা বিছানায়, এখনো ব্যান্ডেজে বাঁধা। কথা বলছেন, তবে এরকম অ্যাক্সিডেন্ট একটা বরং তো। দোতলায় যাবার সিঁড়ির পিছন দিকে একটা বেডরুম, তাতেই নরেনবাবু শুয়ে আছেন। ভাইয়ের চেয়ে রং প্রায় 2 পোঁচ কালো, ঠোঁটের উপর বেশ একটা পুরু গোঁফ, আর মাথার ব্যান্ডেজটার নিচে যে টাক আছে সেটা বলে দিতে হয় না। বাঁ হাতে ধরা স্টেটসম্যান কাগজটা নামিয়ে ভদ্রলোক ঘাড় হেঁট করে আমাদের নমস্কার জানালেন। ডান কবজিতে ব্যান্ডেজ, তাই হাত জোড় করে নমস্কারে অসুবিধা আছে। ভাইটি আমাদের ঘরে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। শুনলাম চাকরকে হাঁক দিয়ে আরও 2টো চেয়ারের কথা বলে দিলেন। এ ঘরে রয়েছে একটি মাত্র চেয়ার, খাটের পাশে, ডেস্কের সামনে। ফেলুদা মানি ব্যাগটা বার করে এগিয়ে দিল। ও হো, অনেক ধন্যবাদ। আপনি আবার কষ্ট করে। কষ্ট আর কি, ঘটনাচক্রে ওইখানে গিয়ে পড়েছিলাম, আমার এই বন্ধুটা কুড়িয়ে পেলেন তাই। নরেনবাবু এক হাতেই মানিব্যাগের খাপগুলো ফাঁক করে তার ভিতরে একবার চোখ বুলিয়ে ফেলুদার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলেন। গোরস্থানে? আমিও আপনাকে ঠিক ওই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম। আপনি বোধহয় প্রাচীন কলকাতার ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন। ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেললেন। করছিলাম তো বটেই, কিন্তু যা ঘা খেলাম, মনে হয় পবনদেব চাইছেন না আমি এ নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করি। বিচিত্রপত্র কাগজে যে লেখাটা, ওটা আমারই। মনুমেন্ট তো আমারই। আরও লিখেছি 2-1টা এখানে সেখানে। চাকরি করতাম, গত বছর রিটায়ার করেছি। কিছু তো একটা করতে হবে। ছাত্র ছিলাম ইতিহাসে, ছেলেবেলা থেকেই ওদিকটাতেই ঝোঁক। কলেজে থাকতে বাগবাজার থেকে হেঁটে দমদম যেতাম ক্লাইভ সাহেবের বাড়ি দেখতে। দেখেছেন? এই সেদিন অবধি ছিল, একতলা বাংলো টাইপের বাড়ি, সামনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোট অফ আর্মস। আপনি প্রেসিডেন্সিতে পড়েছেন? খাটের ডান পাশেই টেবিল, আর তার দুহাত ওপরেই দেয়ালে একটা বাঁধানো গ্রুপ ছবিতে লেখা প্রেসিডেন্সি কলেজ অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন 1953। শুধু আমি কেন, আমার ছেলে, বাপ, ভাই, ঠাকুরদা সবাই প্রেসিডেন্সির ছাত্র। ওটা একটা ফ্যামিলি ট্রেডিশন। এখন বলতে লজ্জা করে, আমরা সোনার মেডেল পাওয়া ছাত্র, গিরি আমি দুজনেই। কেন লজ্জা কেন? কি আর করলুম বলুন জীবনে। আমি গেলাম চাকরিতে, গিরিন গেল ব্যবসায়। কি আর চিনল আমাদের বলুন। ফেলুদা এগিয়ে গিয়েছিল ছবিটা দেখতে। এবার তার দৃষ্টি নামল নিচের দিকে। টেবিলের উপর একটা নীল খাতা, সেটার প্রথম পাতাটা খোলা রয়েছে। দেখে বোঝা যাচ্ছে একটা লেখা শুরু হয়ে 8 থেকে 10 লাইনের বেশি এগোয়নি। আপনার নাম কি নরেন্দ্রনাথ না নরেন্দ্রমোহন? আগে ভদ্রলোক বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। ফেলুদা আবার প্রশ্নটা করল। ভদ্রলোক একটু হেসে একটু যেন অবাক হয়ে বললেন, নরেন্দ্রনাথ বলেই তো জানি। কেন, আপনার কি সন্দেহ হচ্ছে? আপনার ভিজিটিং কার্ডে দেখলাম NM বিশ্বাস রয়েছে। ওহো, ওটা তো ছাপার ভুল। কাউকে কার্ড দেওয়ার আগে ওটা কলম দিয়ে শুধরে দিই। অবশ্য নতুন কার্ড ছাপিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু গাফিলতি করে আর করিনি। আর সত্যি বলতে কি, আমাদের আর ভিজিটিং কার্ডের কি প্রয়োজন বলুন। ইদানিং মিউজিয়ামের কর্তা ব্যক্তিদের সঙ্গে একটু দেখা টাকা করতে হচ্ছিল, তা ব্যাগে কয়েকটা ভরে নিয়েছিলাম। ভালো কথা। আপনিও কি ওই গোরস্থান নিয়ে লিখবেন নাকি? আশা করি না। আপনার মতো ইয়ং রাইভেলারের সঙ্গে কিন্তু পেরে উঠব না। ফেলুদা যাবার জন্য উঠে পড়ে বলল, আমি লিখি ঠিকই না, শুধু জেনেই আনন্দ। ভালো কথা, একটা অনুরোধ আছে। পুরনো কলকাতা নিয়ে পড়াশোনা করতে গিয়ে যদি গডউইন পরিবারের কোনো উল্লেখ পান, তাহলে অনুগ্রহ করে জানালে উপকৃত হব। গডউইন পরিবার? টমাস গডউইনের সমাধি পার্ক স্ট্রিট গোরস্থানে রয়েছে। ইনফ্যাক্ট একই গাছ একসঙ্গে আপনাকে আর গডউইনের সমাধিকে জখম করেছে। তাই বুঝি? আর সার্কুলার রোড গোরস্থানে গডউইন পরিবারের আরও 5টা সমাধি রয়েছে। অবশ্যই জানাবো, কিন্তু কোথায় জানাবো? আপনার ঠিকানাটা? ফেলুদা তার প্রাইভেট ইনভেস্টিগেটরের লেখা কার্ডটা নরেনবাবুর হাতে তুলে দিল।
এই আপনার পেশা নাকি, গোয়েন্দাগিরি? আজ্ঞে হ্যাঁ। কলকাতায় প্রাইভেট ডিটেকটিভ আছে বলে শুনেছি, কিন্তু চোখে দেখলাম এই প্রথম। তুমি ভিক্টোরিয়ার কথাটা জিজ্ঞেস করলে না কেন? আমি ফেলুদাকে জিজ্ঞেস করলাম গাড়িতে চৌরঙ্গির দিকে যেতে যেতে। আজ লালমোহনবাবু ধরেছেন ব্লু ফক্সে গিয়েই চা স্যান্ডউইচ খাওয়াবেন। কে জানতো যে এই ব্লু ফক্সে গিয়েই ঘটনার মোড় ঘুরে যাবে। ফেলুদা বলল, তার ব্যাগের কাগজপত্র আমি ঘাটাঘাটি করেছি, সেটা জানলে কি ভদ্রলোক খুব খুশি হতেন? আর লেখাটা সাংকেতিক না হোক, সংক্ষিপ্ত ভাষায় তো বটেই, যদি কোনো গোপনীয় ব্যাপার হয়ে থাকে। তা বটে। লালমোহনবাবুকে একটু ভাবুক বলে মনে হচ্ছিল। ফেলুদাও সেটা লক্ষ্য করেছে। বলল, আপনার চোখে উদাস দৃষ্টি কেন? ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পুলক ছোকরার জন্য একটা ভালো প্লট ফেলেছিলাম, নির্ঘাত আবার হিট হতো। তা সে আজ লিখেছে হিন্দি ছবিতে নাকি থ্রিলার ফাইটিংয়ের বাজারে মন্দা, সবাই নাকি ভক্তিমূলক ছবি চায়। জয় সন্তোষীমা সুপারহিট হওয়ার ফলে নাকি এই হাল, ভেবে দেখুন। তা আপনার মুশকিলটা কোথায়? ভক্তিভাব জাগছে না মনে? লালমোহনবাবু কথাটার উত্তর দেবারও প্রয়োজন বোধ করলেন না, কেবল ভীষণ একটা অভক্তির ভাব করে দুবার হেল হেল বলে চুপ করে গেলেন। হেল বলার কারণ অবশ্যই পুলক ঘোষালের চিঠি নয়। আমরা বিড়লা প্ল্যানেটেরিয়াম ছাড়িয়ে চৌরঙ্গিতে পড়েছি। বাঁয়ে মাটির পাহাড় ময়দানটাকে আড়াল করে দিয়েছে। লালমোহনবাবু কিছুদিন থেকে পাতাল রেল না বলে হেল রেল বলছেন। গাড়ি ক্রমাগত গাড্ডায় পড়ছে আর লালমোহনবাবু শিউরে শিউরে উঠছেন। বললেন, স্প্রিং যতটা খারাপ ভাবছেন ততটা নয়, চলুন রেড রোড দিয়ে, দেখবেন গাড়ির কোনো দোষ নেই। তাও তো এখন রাস্তা পাকা, 200 বছর আগে এই রাস্তা ছিল গেও কাঁচা। কল্পনা করে দেখুন। তখন তো আর অ্যাম্বাসেডার চলতো না, আর এত ভিড়ও ছিল না। ভিড় ছিল, তবে সে মানুষের না, হাড়গিলের। হাড়গিলে? 4.5 ফুট লম্বা পাখি রাস্তায় ময়লা খুঁটে খুঁটে খেত। এখন যেমন দেখছেন কাক চড়ুই, তখন ছিল হাড়গিলে। গঙ্গার জলে মরা ভেসে যেত, তার উপর চেপে দিব্যি নৌ সফর করত। জঙ্গলি জায়গা ছিল বলুন, বিভৎস, ভয়াবহ। তারই মধ্যে ছিল লাটের বাড়ি, সেন্ট জনস চার্চ, পার্ক স্ট্রিটের গোরস্থান, থিয়েটার রোডের থিয়েটার, আর আরও কত সাহেব সুবেদর বাড়ি। এই অঞ্চলটাকে বলতো হোয়াইট টাউন। এদিকে নেটিভদের নো পাত্তা, আর উত্তর কলকাতায় ছিল ব্ল্যাক টাউন। গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে মশাই। পার্ক স্ট্রিটে এসে মোড় ঘুরে ব্লু ফক্সের আগেই ফেলুদা গাড়ি থামাতে বলল। একবার বইয়ের দোকানে ঢু মারতে হবে। অক্সফোর্ড বুক কোম্পানি সম্পর্কে লালমোহনবাবুর কোনো উৎসাহ নেই, কারণ এখানে রহস্য রোমাঞ্চ সিরিজের বই বিক্রি হয় না। বললেন, আমাদের কলেজ স্ট্রিট আর বালিগঞ্জের ব্ল্যাক বুক শপ বেঁচে থাকুক। ফেলুদা দোকানে ঢুকে এদিক ওদিক ঘুরে একটা কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো। সামনে থরে থরে সাজানো রয়েছে নীল আর লাল খাতা, ফাইল, ডায়েরি, এনগেজমেন্ট প্যাড। একটা নীল খাতা হাতে তুলে দামটা দেখে নিল, 12.50। ঠিক এরকম খাতা ছিল নরেন বিশ্বাসের টেবিলে। ইয়েস। কুইন ভিক্টোরিয়ার কোনো চিঠির কালেকশন আছে আপনাদের এখানে? কুইন ভিক্টোরিয়া? নো স্যার, তবে আপনি প্রকাশকের নাম বলতে পারলে আমরা আনিয়ে দিতে পারি। যদি ম্যাকমিলান বা অক্সফোর্ড ইউনিভার্সিটি হয় তাহলে ওদের কলকাতায় অফিসে খোঁজ করে দেখতে পারি। ফেলুদা কি যেন ভাবলো, তারপর বলল, ঠিক আছে, আমি খোঁজ নিয়ে আপনাদের জানাবো। আমরা পার্ক স্ট্রিটে বেরিয়ে এলাম। গাড়িটা এগিয়ে ব্লু ফক্সের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমরা হেঁটে এগোতে লাগলাম। একটু দাঁড়া। ফেলুদা পকেট থেকে তার খাতাটা বার করেছে। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে পড়া যায় না। কয়েক সেকেন্ড খাতায় চোখ বুলিয়েই ফেলুদা আবার হাঁটতে শুরু করলো। কিছু পেলে? আমি জিজ্ঞেস করলাম। জবাব এলো, আগে ব্লু ফক্সে গিয়ে বসি। রেস্টুরেন্টে এসে জানা গেল ব্লু ফক্স নামটা ভালো লাগে বলেই লালমোহনবাবু আমাদের এখানে এনেছেন। নিজে এর আগে কখনো আসেননি, এমনকি পার্ক স্ট্রিটের কোনো রেস্টুরেন্টে আসেননি। থাকি সেই গড় পাড়ে, পাবলিশার কলেজ স্ট্রিট পাড়ায়। এ তল্লাটে খেতে আসার মকাই বা কোথায়, আর দরকারি বা কি? চা আর স্যান্ডউইচ অর্ডার দেওয়ার পর ফেলুদা খাতাটা আবার বার করে টেবিলের উপর রাখলো। তারপর সেই পাতাটা খুলে বলল,
প্রথম লাইনটা এখনো রহস্যাবৃত, দ্বিতীয়টা কবজা করে ফেলেছি। এগুলো সব বিদেশি প্রকাশকদের নাম। কোনগুলো জিজ্ঞেস করলাম আমি। MMOUGAASGRWN হলো যথাক্রমে ম্যাকমিলান, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, জর্জ অ্যালেন অ্যান্ড উইন, সিজিক অ্যান্ড জ্যাকসন, উইনফেল্ড অ্যান্ড নিকলসন। বাপরে বাপ, আপনার যে আর জয় হোক, এতগুলো ইংরেজি নাম হোঁচট না খেয়ে এক ধারসে আউড়ে গেলেন কি করে মশাই? বোঝাই যাচ্ছে ভদ্রলোক এইসব প্রকাশকদের চিঠি লিখতেন বা লিখেছেন ভিক্টোরিয়ার চিঠির সংকলন সম্বন্ধে খোঁজ করে। অথচ মজা এই যে এত না করে ব্রিটিশ কাউন্সিল বা ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে ভিক্টোরিয়ার চিঠি পড়ে আসা ঢের সহজ ছিল। এই যেন মাথার পিছন দিক থেকে হাত ঘুরিয়ে নাক দেখানো, মন্তব্য করলেন জটায়ু। ফেলুদা খাতাটা পকেটে পুরে স্যান্ডউইচের জায়গা করে দিয়ে একটা চারমিনার ধরালো। লালমোহনবাবু টেবিলের উপর তাল ঠুকে একটা বিলিতি ধাঁচের সুরের এক লাইন গুনগুন করে বললেন, চলুন কোথাও বেরিয়ে পড়ি শহরের বাইরে। বাইরে গেলেই দেখেছি আপনার কেসও জোটে, আমার গল্পও জোটে। কোথায় যাওয়া যায় বলুন তো? বেশ রুক্ষ জায়গা হওয়া চাই, সমতল শস্য শ্যামলা আয়েসি ভেতো মিনমিনে পরিবেশ হলে চলবে না। বেশ একটা স্যান্ডউইচের প্লেট এসে পড়ায় আর কথা এগোলো না। আমাদের তিনজনেরই খিদে পেয়েছিল বেশ জবর। একসঙ্গে দুজোড়া স্যান্ডউইচ একটা বিশাল কামড় দিয়ে 3বার চোয়াল খেলিয়েই লালমোহনবাবু কেন জানি থমকে গেলেন। তারপর গোল গোল চোখ করে 2বার পরপর ঈশ্বরের জয়, ঈশ্বরের জয় বললেন, যার ফলে মুখ থেকে কয়েকটা রুটির টুকরো ছিটকে বেরিয়ে টেবিলের উপর পড়ল। ব্যাপারটা হলো এই, আমি আর ফেলুদা রাস্তার দিকে মুখ করে বসেছিলাম, আর লালমোহনবাবুর মুখ ছিল রেস্টুরেন্টের পিছন দিকটায়। ঘরের শেষ মাথায় একটা নিচু প্ল্যাটফর্ম, দেখেই বোঝা যায় সেখানে রাত্রে বাজনা বাজে। সেখানে একটা সাইনবোর্ড দেখেই জটায়ুর এই দশা। তাতে রয়েছে এই বাজনার দলের নাম, আর নামের ঠিক তলায় লেখা গিটার ক্রিস গডউইন। ফেলুদা হাত থেকে স্যান্ডউইচ নামিয়ে একটা বেয়ারাকে তুড়ি দিয়ে কাছে ডাকলো। এখানে ডিনারের সময় বাজনা বাজে? হ্যাঁ বাবু, রাস্তায়। তোমাদের ম্যানেজারের সঙ্গে একটু কথা বলতে পারি? ক্রিস গডউইনের ঠিকানা জোগাড় করাই ফেলুদার উদ্দেশ্য, আর তার জন্য একটা জুৎসই অজুহাতও রেডি করে রেখেছিল। ম্যানেজার আসতে বলল, বালিগঞ্জ পার্কের মিস্টার মনসুখ খানের বাড়িতে বিয়ের জন্য একটা ভালো বাজিয়ে গ্রুপ চাই। আপনার এখানের দলটার খুব নাম শুনেছি। তারা কি বিয়েতে ভাড়া খাটবে? হোয়াই নট, এটাই তো তাদের পেশা। ওই যে গডউইন নামটা দেখছি, ওই বোধহয় লিডার। ও ঠিকানাটা যদি... ম্যানেজার একটা স্লিপে ঠিকানাটা লিখে ফেলুদাকে এনে দিলেন। দেখলাম লেখা আছে 14/1 রিপন লেন। অন্যদিন হলে গল্প টল্প করে চা স্যান্ডউইচ খেতে যতটা সময় লাগতো, আজ অবশ্যই তার চেয়ে অনেক কম লাগলো। ফেলুদার খিদে মিটে গেছে, সে একটার বেশি খেলো না। লালমোহনবাবু অসম্ভব স্পিডে আর এনার্জির সঙ্গে ফেলুদার 2টো আর নিজের 3টে খেয়ে ফেলে বলে, পয়সা যখন পুরো দেব তখন খাবার ফেলা যায় কেন মশাই? "14/1 রিপন লেনের বাইরেটা দেখে মনটা দমে যাওয়াটা স্বাভাবিক, কারণ সাদাত আলীর নবাবির কথা এখনো ভুলতে পারিনি। কিন্তু ফেলুদা বলল, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। 4-5 পুরুষের ব্যবধানে একটা পরিবার যে কোথা থেকে কোথায় নামতে পারে তার কোনো লিমিট নেই। অবশ্যই বাড়িগুলো যে খুব ছোট তা নয়, সবই 3 তলা 4 তলা, কিন্তু কোনোটারই বাইরেটা দেখে ভিতরে ঢুকতে ইচ্ছা করে না। লালমোহনবাবু বললেন যে বোঝাই যাচ্ছে এর প্রত্যেকটাই হানা বাড়ি। যাই হোক, ঢোকার আগে পাশেই একটা পানবিড়িওয়ালাকে ফেলুদা জিজ্ঞেস করল, ये कोठी में गॉडविन साहब बोल के कोई रहता है? गुडिन साहब जो बजा बजाता है? সে ছাড়া আরো আছে নাকি? बुड्ढा साहब भी है, माकिन साहब मकिस गुडिन। কোন তলায় থাকেন সাহেব? 2 तल्ला 3 तल्ला में आकिस साहब। আরকিস মার্কিস দুই ভাই নাকি বাবা? প্রশ্ন করলেন লালমোহনবাবু। नहीं बाबू, आर्किस साहब मार्किन साहब गुडिन साहब, 2 तला में मार्किन साहब, 3 तला में। ফেলুদা আর্কিস মার্কিসের ঝামেলা ছেড়ে ইতিমধ্যে 14/A ঢুকে পড়েছে। আমরাও দুগ্গা বলে তার পিছন পিছন ঢুকলাম। যা ভেবেছিলাম তাই, ভিতরে বাইরে কোনো তফাৎ নেই।
জুন মাসের দিন বড় বলে এই 6:30টার সময়ও বাইরে আলো রয়েছে, কিন্তু ভিতরে সিঁড়ির কাছটা একেবারে মিশমিশে অন্ধকার। ফেলুদার একটা অদ্ভুত ক্ষমতা আছে, হয়তো ওর চোখটাই ওইভাবে তৈরি। অন্ধকারে সাধারণ লোকের চেয়েও ও অনেক বেশি দেখতে পায়। ওর তত্তরিয়ে সিঁড়ি ওঠা দেখে লালমোহনবাবু রেলিংটাকে খামচে ধরে কোনো রকমে উঠতে উঠতে বললেন, ক্যাট বার্গলার হয় জানতুম মশাই, ক্যাট গোয়েন্দায় প্রথম দেখলুম। দোতলা থমথমে একটা ক্ষীণ বাজনার শব্দ শোনা যাচ্ছে, বোধহয় কোনো রেডিও থেকে আসছে। সিঁড়ির মুখে একটা দরজা, তার পিছনে বারান্দা, তাতে আলো না জ্বললেও বাইরেটা খোলা বলে খানিকটা দিনের আলো এসে পড়ে বারান্দার ভাঙা কাঁচের টুকরো বসানো মেঝেটাকে বুঝিয়ে দিচ্ছে। আমাদের বাঁয়ের দরজা দিয়ে যে ঘরটা দেখা যাচ্ছে তাতে কেউ নেই, কারণ বাতি জ্বলছে না। ভিতরে বারান্দার বাঁ দিকে একটা ঘর আছে বুঝতে পারছি, কারণ সেই ঘর থেকেই এক চিলতে আলো এসে বারান্দার একটা কোণে পড়েছে। একটা কালো বেড়াল সেই আলোয় কুণ্ডলি পাকিয়ে বসে একদৃষ্টে আমাদের দেখছে। 3 তলা থেকে পুরুষের গলার শব্দ পাচ্ছি মাঝে মাঝে, একবার যেন একটা ঘং ঘঙে কাশির শব্দও পেলাম। বাড়ি চলুন, এ হলো রিপন লেনের গোরস্থান। ফেলুদা বারান্দার দরজার দিকে এগিয়ে গেল। কই হ্যাঁ? কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই, তারপর উত্তর এলো, कौन है? ফেলুদা ইতস্তত করছে। এমন সময় আবার কথা এলো, এবার বেশ কড়া স্বরে, अंदर आइए, आई कांट कम आउट। ভেতরে যাবেন না বাড়ি যাবেন? ফেলুদা লালমোহনবাবুর প্রশ্ন অগ্রাহ্য করে চৌকাঠ পেরিয়ে এগিয়ে গেল। ও ঘুড়ি, আমরা ল্যাজ, এঁকে বেঁকে এগোলাম দুজনে পিছন পিছন। कम इन। হুকুম এলো বাঁয়ে ঘরের ভিতর থেকে। তিনজনে ঢুকলাম ভিতরে। একটা মাঝারি সাইজের বৈঠকখানা, দরজার উল্টো দিকে একটা সোফা, তার কাপড়ের ঢাকনির 3 জায়গায় ফুটো দিয়ে নারকোলের ছোবড়া বেরিয়ে আছে। সোফার সামনে একটা শ্বেত পাথরের টেবিল, এখন শ্বেত বললে ভুল হবে, কিন্তু এককালে তাই ছিল। বাঁয়ে একটা কালো প্রাচীন বুককেস, তাতে গোটা 15 প্রাচীন বই। বুককেসের মাথায় একটা পিতলের ফুলদানিতে ধুলো জমা প্লাস্টিকের ফুল, সে ফুলের রং বোঝে কার সাধ্যি। দেয়ালে একটা বাঁধানো ছবি, সেটা ঘোড়াও হতে পারে, রেলগাড়িও হতে পারে। এত ধুলো জমেছে তার কাছে যে ফিলিপস রেডিওটা সোফার পাশের টেবিলের উপর রাখা রয়েছে, সেটার মডেল নির্ঘাত ফেলুদার জন্মেরও আগের। আশ্চর্য এই যে সেটা এখনো চলে, কারণ সেটা থেকেই গানের শব্দ আসছিল। এখন একটা শিরা বার করা ফ্যাকাশে হাত নব ঘুরিয়ে গানটা বন্ধ করে দিল। যার হাত, তিনি সোফার এক কোণে একটা কুশন কোলে নিয়ে বাঁ পাটা একটা মোড়ার উপর তুলে দিয়ে বসে মিটমিট করে আমাদের দিকে চাইছেন। এর শরীরে যে সাহেবের রক্ত আছে সেটা চামড়ার রং থেকে বোঝা যায়, আর চুলের যেটুকু পাকা নয় তার রং কটা। চোখটা যে কিরকম সেটা বুঝতে পারছি না, কারণ ছাদ থেকে ঝোলানো যে বাতিটা জ্বলছে সেটার পাওয়ার 25-এর। আমি গাউটে ভুগছি, তাই চলাফেরা করতে পারি না। ইংরেজিতে বললেন সাহেব। I have to take the help of my servant. সে শুয়োরটা আবার ফাঁক পেলেই সটকায়। ফেলুদা এবার পরিচয়ের ব্যাপারটা সেরে নিল। ভদ্রলোক আমরা আশাতে বিরক্ত হলেও সেটা এখনো প্রকাশ করেননি। ফেলুদা কাজের কথায় চলে এলো। আমি শুধু একটা খবর জানতে এসেছি, আপনি কি টমাস গডউইনের বংশধর, যিনি 19বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতবর্ষে এসেছিলেন? সাহেব মাথাটা আরেকটু তুললেন। এবারে বুঝলাম তার চোখের রং ঘোলাটে নীল। কিছুক্ষণ একদৃষ্টে ফেলুদার দিকে চেয়ে থেকে বললেন, Now how the hell do you know about my great grandfather? তাহলে আমার অনুমান ঠিক? শুধু তাই নয়, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা খোদ টমাস গডউইনের সম্পত্তি। অন্তত আমার ঠাকুমা তাই বলতেন। 150 বছরের। ও হেল! কি হলো? দ্যাট স্কাউন্ডেল আরাকিস, ঠগ, জোচ্চোর, কালই রাত্রে ওটা চেয়ে নিয়ে গেছে। বলেছে আজ ফেরত দেবে। আজই ওদের মিটিং বসবে। আজ বৃহস্পতিবার তো, একটু পরে শুনতে পাবে মাথার উপরে সব উদ্ভট আওয়াজ। মাথাটা গুলিয়ে যাচ্ছে বলেই বোধ হয় ঘরটা আরো অন্ধকার লাগছে, কিংবা হয়তো সত্যি করেই রাত হয়ে আসছে। না, মেঘ ডাকলো, আকাশে মেঘ করেছে, তাই অন্ধকার। ফেলুদা মিস্টার গডউইনের সামনে একটা হাতল ভাঙা চেয়ারে বসেছে। তার ডান পাশে আরাম কেদারায় জটায়ু। আরাম খুব হচ্ছে না, কারণ উসখুসে ভাব দেখে মনে হয় ছাড় পোকার কামড় খাচ্ছেন। আমি বসেছি বাঁয়ে একটা চেয়ারে। ফেলুদা চেয়ে আছে একদৃষ্টে সাহেবের দিকে। ভাবটা
তুমি যা বলতে চাও বলো, আমি শুনতে এসেছি। It's an ivory casket. বললেন মিস্টার গডউইন। ভেতরেও জিনিস আছে, দুটো পুরনো পাইপ, একটা রূপোর নস্যির কৌটো, একটা চশমা আর সিল্কে মোড়া একটা প্যাকেট। ভেতরে বইটই আছে বলে মনে হয়, কোনোদিন খুলিনি। আরও সব ছিল বাড়িতে পুরনো জিনিস, আমার বাউন্ডুলে ছেলেটা সব বেচে দিয়েছে। পড়াশোনার জলাঞ্জলি দিয়ে গাঁজা ধরলো আর তারপরেই ঘর থেকে এটা ওটা সরিয়ে ফেলতে শুরু করলো। বাক্সটা যে কেন নেয়নি জানি না, হয়তো নিত, কপাল ফিরে গেল তাই নেওয়ার দরকার হয়নি। বাজনার দল করেছে একটা, আর রোজগারই চলছে। এখন যদি চলা বলে এটাকে, ছেলেকে আর দোষ দিই কি করে? আমারই কি কম দোষ? শুনেছি টম গডউইন জুয়া খেলে সর্বোচ্চ খুঁয়েছিলেন, আমারও তাই। ভদ্রলোক একটু থামলেন, হাঁপাচ্ছেন, বোধহয় একটানা এত কথা বলে। বাতের যন্ত্রণাতেই বোধহয় একবার মুখটা বেঁকে গেল। তারপর আবার কথা। একবার বিলেত গিয়েছিলাম ইয়ং বয়সে। ছোট কাকা ছিল লন্ডনে, মিডল্যান্ড ব্যাংকে ক্যাশিয়ারি করত। 3 মাসের বেশি থাকতে পারিনি। শীত সহ্য হয়নি, খানা সহ্য হয়নি, ডাল ভাতের অভ্যেস। ফিরে এলাম ক্যালকাটা, বিয়ে করলাম। বউ মরেছে 10 বছর আগে। এখন আছে ক্রিস্টোফার, মুখ দেখি দিনে একটিবার হয়তো। কি দাও না, পাশের ঘরে বসে গিটারে ট্যাং ট্যাং করে, হাত ভালো। মাথার উপরে সত্যি একটা অদ্ভুত আওয়াজ শুরু হয়েছে। খট 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 হচ্ছে, আবার থামছে। ঘরের ছায়াগুলো দুলছে, কারণ খটখটের সঙ্গে সঙ্গে সিলিংয়ের বাতিটা দুলতে আরম্ভ করেছে। এখন আর শুধু লালমোহনবাবু না, আমারও ভয় করছে। এরকম বাড়িতে, এরকম ঘরে কখনো আসিনি। এরকম মানুষের মুখে এরকম কথা কখনো শুনিনি। কি ব্যাপার হচ্ছে ওপরের ঘরে? গডউইন সাহেব ওপরে না তাকিয়েই বললেন, টেবিলটা লাফাচ্ছে। 4 বেটা ভণ্ড টেবিলটাকে ঘিরে বসেছে। বলে মরা লোকের আত্মা নামায় ওরা, আর যেই সে আত্মা আসে অমনি টেবিলটা ছটফট করতে শুরু করে। ওরা কারা? আরাকিসের দল, প্রেতাত্ম সমিতি। 2 ইহুদি, একটা পার্সি আর আরাকিস। আমাকে দলে টানতে চেয়েছিল, আমি যাইনি। একদিন আরাকিসের কাছে টমাস গডউইনের কথা বলেছিলাম। বললে তোমায় তার সঙ্গে কথা বলিয়ে দেবো। আমি বললাম নো, সার্টেনলি নট। আজ বাদে কাল এমনিতেই তার সঙ্গে দেখা হবে। তারপর কাল এসে বললে। ভদ্রলোক থামলেন। খট খট খট, আবার টেবিল লাফাচ্ছে। কিন্তু বাক্সটা কেন নিল আপনার কাছ থেকে? ফেলুদা প্রশ্ন করল। সেটাই তো বলছি। বললে আমরা তোমাকে ছাড়াই গডউইনের আত্মা নামাবো, তার নিজের জিনিস কিছু থাকলে দাও, সেটা টেবিলের উপর রাখলে আত্মা সহজে নামবে। আওয়াজ শুনে মনে হচ্ছে তিনি নেমেছেন। ব্যাপারটা কি অন্ধকারেই হয়? সব বুজরুকই তো অন্ধকারে হয়। গডউইনের গলার স্বরে বিদ্রুপ। একবার উপরে যাওয়া যায়? লালমোহনবাবু প্রশ্নটা শুনেই চেয়ারের হাতল খামচে তার আপত্তি জানিয়ে দিয়েছিলেন। গডউইন সাহেবের উত্তরে তিনি অনেকটা আশ্বস্ত হলেন। ও ঘরে তোমায় ঢুকতে দেবে না, ফর মেম্বার্স অনলি। ওর চাকর পাহারা দেয়। তবে কেউ যদি কারোর আত্মা নামতে চায় ওদের সাহায্যে, তো সে আলাদা কথা। আগাম 20 টাকা, আত্মা নামলে আরও 100। আই সি। ফেলুদা উঠে পড়ল। আচ্ছা মিস্টার গডউইন, অনেক ধন্যবাদ। আপনাকে বিরক্ত করে গেলাম, কিছু মনে করবেন না। গুড নাইট। গডউইন সাহেবের শীর্ণ হাত আবার রেডিওর দিকে চলে গেল। ল্যান্ডিংয়ে এসে ফেলুদা যেটা করলো সেটা আমাকে হকচকিয়ে দিল। লালমোহনবাবুর যে কী দশা হলো সেটা অন্ধকারে বুঝতে পারলাম না। ফেলুদা নিচে না গিয়ে শটান 3 তলায় রওনা দিল। আপ ডাউন ভুলিয়ে ফেললেন নাকি? ব্যস্তভাবে প্রশ্ন করলেন জটায়ু। উত্তর এলো, চলে আসুন, ঘাবড়াবেন না। উপরে উঠেই সামনে লুঙ্গি পরা দারোয়ান।
आप किसको मांगते हैं? আমি শুধু তোমার প্রয়োজন মেটাতে এসেছি ভাই। ফেলুদা অ্যারাকিস সাহেবের দারোয়ানের দিকে একটা 5 টাকার নোট এগিয়ে দিয়েছে। লোকটা থতমত। ফেলুদা তার কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার মনিব যে ঘরে বসেছেন সেটা এখন চারদিক থেকে বন্ধ কিনা সেটা আগে বলো। ওষুধ ধরেছে বোধহয়। চাকর বলল, বারান্দার দিক থেকে বন্ধ, কিন্তু শোবার ঘর দিয়ে দরজা আছে ঢোকার, সেটা খোলা। তোমার কোনো চিন্তা নেই, কিচ্ছু করতে হবে না, শুধু একটিবার শোয়ার ঘরটা দেখিয়ে দাও, নাহলে বিপদ হবে। আমরা পুলিশের লোক, ইনি দারোগা। লালমোহনবাবু পায়ের বুড়ো আঙুলে দাঁড়িয়ে হাইটটা ঝট করে 2 ইঞ্চি বাড়িয়ে নিলেন। এ ল্যান্ডিংয়ে বাতি আছে। ফেলুদা নোটটা আরেকটু এগিয়ে একেবারে দারোয়ানের হাতে তেলোটা ঠেকিয়ে দিল। তেলোটা আপনা থেকে এই নোটের উপর মুঠো হয়ে গেল। आइए, लेकिन লেকিন টেকিন ছাড়ো ভাই, তোমার মনিবের বন্ধুদের একজনের উপর পুলিশের সন্দেহ, তাই যাওয়া দরকার। তোমার সাহেবের বা তোমার কিচ্ছু হবে না। आइए। শোবার ঘর অন্ধকার, আর তার একটা খোলা দরজার ওদিকে যে ঘর সেও অন্ধকার। আমরা 3 জনে সেই দরজাটার দিকে এগিয়ে গেলাম। প্ল্যানচেটের ঘর থেকে এখন কোনো শব্দ নেই, তবে একটু আগে পরপর 3 বার টেবিলের পায়ের শব্দ পেয়েছি। বুঝতে পারছি ভূত নামানোর ক্লাবের সদস্যরা সব দম বন্ধ করে টমাস গডউইনের আত্মার জন্য অপেক্ষা করছেন। লালমোহনবাবু এত জোরে আর এত দ্রুত নিঃশ্বাস ফেলছেন যে ভয় হচ্ছে তাতেই পাশের ঘরের সবাই আমাদের অস্তিত্ব টের পেয়ে যাবে। ফেলুদা ইতিমধ্যে বোধহয় দরজার আরও কাছে এগিয়ে গেছে। কোত্থেকে যেন কেরোসিন তেলের গন্ধ আসছে। একবার শুনলাম একটা বেড়াল ম্যাও করলো, বোধহয় দোতলার সেই কালো হুলট। থমাস গডউইন, থমাস গডউইন। গোঙানির মতো স্বরে নামটা 2 বার উচ্চারিত হলো। বুঝলাম এইভাবেই এরা আত্মাকে ডাকে। আর ইউ উইথ আস, আর ইউ উইথ আস। কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। প্রায় আধ মিনিট হয়ে গেল। তারপর আবার সেই কাতর প্রশ্ন, থমাস গডউইন, থমাস গডউইন, আর ইউ উইথ আস, আর ইউ উইথ আস। ইয়েস, ইয়েস। আমার ডান পাশেও পায়া ঠকঠক করে কাঁপছে। টেবিলের নয়, মানুষের। লালমোহনবাবুর হাঁটু। ইয়েস, আই হ্যাভ কাম, আই অ্যাম হিয়ার। হিয়ার বললেও মনে হয় বহু দূর থেকে আসছে গলার স্বরটা। প্ল্যানচেটের দল আবার প্রশ্ন করলো, তুমি কি সুখে আছো, শান্তিতে আছো? নো। কি দুঃখ তোমার? প্রায় আধ মিনিট সব চুপ। তারপর আবার প্রশ্ন করলো অ্যারাকিসের দল, কি দুঃখ তোমার? I want my casket. এরপরেই একসঙ্গে কতকগুলো অদ্ভুত ব্যাপার। পাশের ঘর থেকে এক ভয়াবহ চিৎকার, আতঙ্কের শেষ অবস্থায় যেটা হয়, আর পর মুহূর্তেই আমার হাতে একটা হ্যাঁচকা টান আর কানের কাছে ফিসফিস। চলে আয় তোপসে। অ্যারাকিসের চাকর আমাদের 3 জনকে ছুটে বেরোতে দেখে যেন আরও হতভম্ব হয়ে কিছুই করলো না। 1 মিনিটের মধ্যে 3 জন রিপন লেন পেরিয়ে রয়েড স্ট্রিটে রাখা আমাদের গাড়িটার দিকে এগোতে লাগলাম। এ এক খেল দেখালেন মশাই, বললেন লালমোহনবাবু। এই জিনিস ফিল্মে দেখালে সুপার হিট। লালমোহনবাবুর তারিফের কারণ আর কিছুই না, ফেলুদার হাতে এসে গেছে সাদত আলীর দেওয়া টমাস গডউইনের আইভরি কাস্কেট। শুনছিলেন সত্যজিৎ রায় গোরস্থানের সাবধান পার্ট 1। ফেলুদার চরিত্রে আকাশ মজুমদার, তোপসের চরিত্রে অনিত্র হালদার, জটায়ুর চরিত্রে রোহন নস্কর, সিধু জ্যাঠার চরিত্রে সুদীপ্ত সরকার, উইলিয়াম গিরীন্দ্রনাথ বিশ্বাসের ভূমিকায় সুমন সর্দার, মাইকেল নরেন্দ্রনাথ বিশ্বাসের ভূমিকায় ঐশিক হাজরা, মার্কাস গডউইনের ভূমিকায় সৃজন বিশ্বাস, অ্যারাকিসের ভূমিকায় সৌর্য মৈত্র এবং মহাদেব চৌধুরীর ভূমিকায় সাহিত্য পান। ডাইরেকশনের দায়িত্বে আকাশ মজুমদার, প্রোডাকশনের দায়িত্বে আকাশ মজুমদার, সুমন সর্দার, পোস্টার ডিজাইনের দায়িত্বে সুমন সর্দার, ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে সৃজন বিশ্বাস এবং এডিটিংয়ের দায়িত্বে সৌমিলি ঘোষ, সৌনক জানা,
এবং অনল কুমার সোরেন। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সত্যজিৎ রায়ের গোরস্থানে সাবধান পার্ট 2 আসছে স্টেশন ভূমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। স্টে টিউনড।